দেখো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে চপার অ্যাম্পলিফায়ার। After the ending of the lesson, student will able to know about the definition of chopper amplifier, how the chopper amplifier works, practical application of chopper amplifier. আমাদের এই লেসনটা যেটা আছে এই স্লাইডটা পড়ার পর আমরা চপার অ্যাম্পলিফায়ারের ডেফিনিশনটা জানবো, তারপর একটা চপার অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। চপার অ্যাম্পলিফায়ারের প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন সম্পর্কেও আমরা কিছু ধারণা পাবো। আর এখান থেকে পরীক্ষাতে আমাদের 4 মার্কের একটা কোশ্চেন পড়বে, হয়তোবা সেটা অ্যাসাইনমেন্টও করতে পারে, নয়তোবা সেটা গুগল ফর্মে করতে পারে। ফলে এই টপিকটা আমরা একটু ভালো করে দেখবো। আমরা আগে আমাদের মতো করে পড়বো, পড়ার পরে আমি কিছু কোশ্চেন তোমাদের দিব, দেখবো তোমরা পারো কিনা। ফার্স্টে আসি, চপ মিনস কি। ঠিক আছে, এখানে দেখো আমার লেখা আছে কি চপার অ্যাম্পলিফায়ার। আমরা সাধারণত পড়ছি যে এসি সিগন্যালকে আমরা অ্যাম্পলিফাই করতে পারি। এসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য আমরা কি ইউজ করতাম? আমরা ইউজ করতাম বিজেটি ইউজ করতাম, মসফেট ইউজ করতাম, অথবা অপারেশন অ্যাম্পলিফাই ইউজ করতাম, যেটা আমরা দেখছিলাম একটু আগে যে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফাই ইউজ করছি। সেখানে কিন্তু আমরা অনেকগুলা ইউজ করছিলাম, তোমাদের হচ্ছে অফএম ইউজ করছিলাম। তাহলে এসি সিগন্যালকে কিন্তু আমরা ইজিলি অ্যাম্পলিফাই করতে পারছি, কিন্তু আমাদের সিগন্যাল যদি ডিসি হয় তাহলে সেই ডিসি সিগন্যালকে কিভাবে আমরা অ্যাম্পলিফাই করব, সেই প্রসেসটা হচ্ছে চপার অ্যাম্পলিফায়ার। এই চপার অ্যাম্পলিফায়ারের সাহায্যে কিন্তু আমরা ডিসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারি। তাহলে আমাদের যদি এসি সিগন্যাল হয়, এসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করার প্রসিডিউর হলো বিজেটি সাহায্যে করতে পারি, অথবা আমরা অফএম এর সাহায্যে করতে পারি বা মসফেটের সাহায্যে করতে পারি। কিন্তু আমাদের যদি ডিসি সিগন্যাল হয় তাহলে সেটাকে কিন্তু অ্যাম্পলিফাই করা খুব ইজি না। তাহলে এই ডিসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য আমরা সাধারণত চপার অ্যাম্পলিফায়ারটাকে ইউজ করি। চপার মানে কি? ফার্স্টে দেখো চপ মানে কি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আলুর চপ খাইতাম বা ডিমের চপ খাইতাম, তার মানে কি একটা পার্টকে বিভিন্ন অংশে ভাগ করতাম বা কুচি কুচি করে কাটতাম। কেটার পর ডিমের, যদি ডিমের চপ বলি তাহলে একটা ডিমকে আমরা 4টা ভাগে ভাগ করতাম। ভাগ করার পর প্রত্যেকটা ভাগে বেসন দিয়ে আমরা কিন্তু এক একটা করে ডিমের চপ তৈরি করতাম। ঠিক আছে না? ঠিক তেমনি জি স্যার। এখানে চপ মানে কি? চপ মানে হলো আমাদের যে ডেটা থাকবে, ডেটা মানে কি আমাদের তো একটা ডিসি সিগন্যাল থাকবে, সেই ডিসি সিগন্যালকে, ধরো এটা আমাদের একটা ডিসি সিগন্যাল, এই ডিসি সিগন্যালকে আমাদের কি করতে হবে? চপ করতে হবে। চপ করা মানে কি বিভিন্ন ভাগে কাটতে হবে। ঠিক আছে, ধরো এই ডিসি সিগন্যালকে যদি আমরা এইভাবে কাটি, এই কাটাগুলোকে বলা হয় চপ, চপ করা। ঠিক আছে, এই ডিসি সিগন্যালকে তুমি বিভিন্ন ভাবে কাটতেছো, এই কাটাগুলোকে বলা হচ্ছে চপ করা। আর এই চপ করা অংশকে যদি যখন তুমি অ্যাম্পলিফাই করবা, দেখো এটা কিন্তু তোমার একদিকে আছে, যদি এটাকে তুমি অ্যাম্পলিফাই করো তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে দুই দিকে হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এই চপ করা অংশকে অ্যাম্পলিফাই করার প্রসিডিউরটাকে বলা হয় আমাদের চপার অ্যাম্পলিফায়ার। দ্য চপার অ্যাম্পলিফায়ার ইজ ওয়ান হুইচ ক্যান স্যাম্পল দ্য অ্যানালগ ডাটা and then amplifies this sample data, then it is known as chopper amplifier. জিনিসটাকে বুঝছো চপার অ্যাম্পলিফায়ার আসলে কি? জি স্যার, বুঝতে স্যার পেরেছি। আরেকটু বলুন। হ্যাঁ, আবার একটু বলে দেখো, আমাদের এসি যখন সিগন্যাল ছিল, তোমাদের পড়ছিল এরকম না যে এটা আমাদের এসি সিগন্যাল, ধরো এর মান হচ্ছে 10 ছিল, নিচে আমাদের 10 ছিল, ঠিক না? জি এরকম স্যার। একটা মান ছিল তো, -10। তাহলে এটাকে যখন তুমি অ্যাম্পলিফাই করতে তাহলে কত হইতো? অ্যাম্পলিফাই করলে তোমার হইতো, ধরো এইভাবে একটা অ্যাম্পলিফাই করলা, এর মান হইলো হচ্ছে 20। 100, ধরো এর মানে হলো যে -100 হতে পারে না, এরকম দিলাম। জি জি স্যার। স্যার। এগুলোকে করার জন্য আমরা কি ইউজ করতাম? একটা অ্যাম্পলিফায়ার ডিভাইস ইউজ করতাম। ঠিক আছে না? এখানে এই লেখা রাখলাম অ্যাম্পলিফায়ার ডিভাইস। তাহলে এটা কি হইতো? হয়তো বিজেটি দ্বারা তৈরি করতাম, অথবা আমরা হচ্ছে অপেম দ্বারা তৈরি অপেম। করতাম। অপেম, জি স্যার। ঠিক আছে না? এই অপেম দ্বারা তৈরি করতাম। তাহলে এখানে দেখো তোমাকে সিম্পল প্রসিডিউর, একটা অ্যানালগ সিগন্যাল আছে, ওটাকে আমরা কিন্তু বিজেটি অপেমের মধ্যে দিলেই সেটা কিন্তু আমাদের হচ্ছে এরকম একটা অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফায়ার জি সিগন্যাল স্যার। পাইতাম। কিন্তু আমাদের এই সিগন্যালের পরিবর্তে যদি আমরা এখন ডিসি সিগন্যাল দেই, তাহলে কিন্তু আমরা আর এই প্রসিডিউর অবলম্বন করে কিন্তু এরকম সিগন্যাল পাবো না। ঠিক আছে, কারণ ডিসি সিগন্যাল যখন তোমার হবে তখন তার প্রসিডিউরটা হবে হচ্ছে আলাদা প্রকৃতির। এই ডিসি সিগন্যালকে তোমাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে তোমাকে চপ স্যাম্পল করতে করতে হবে। হবে। হ্যাঁ, চপ জি করতে স্যার। হবে। চপ করা মানে কি বিভিন্ন অংশে কাটতে ডিভাইড হলো। করব, জি স্যার। দেখো এরকম আমরা বিভিন্ন অংশে কাটলাম। ঠিক আছে, এই বিভিন্ন অংশ কাটাটাই হচ্ছে তোমার হচ্ছে চপ করা। তারপর এই বিভিন্ন অংশে কাটলাম, কাটার পর কি করতে হবে? আমাদের এটাকে আবার অ্যাম্পলিফাই করতে হবে। অ্যাম্পলিফাই করতে হবে, জি স্যার। দেখো তো এটা তো ডিসি সিগন্যাল, তোমরা বুঝতেছো?
ঠিক না? এটা কি ডিসি সিগন্যাল না এসি সিগন্যাল বলো তো? এটা স্যার এসি স্যার সিগন্যাল। এসি সিগন্যাল স্যার। হ্যাঁ, কারণ কি দেখো এর একটা কিন্তু পর্যায়কাল আছে। এই দেখো এখানে আমাদের জি থেকে স্যার। এখানে শেষ হয়েছে, তাহলে এখানে আবার শুরু হচ্ছে, মানে এখানে একটা পর্যায়কাল আছে। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল টি। ওই যে যেখানে ক্লিপার আর ক্লাম্পারের মতো স্যার। হ্যাঁ, যেখানে আমাদের পর্যায়কাল থাকবে সেটা আমাদের কি বলতো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এসি সিগন্যাল। এসি স্যার। জি স্যার। তাহলে আমাদের এটা হলো একটা সিগন্যাল, মানে চপ সিগন্যাল, ঠিক আছে? তারপর এটাকে কি করবো আমরা, অ্যামপ্লিফাই করব। অ্যাম্পলিফাই করব। তাহলে যদি অ্যামপ্লিফাই করি তাহলে আমাদের কি অবস্থা হবে দেখো, তাহলে আমাদের সিগন্যালটা এরকম পরিবর্তন হবে, দুই দিকে যাবে। এটা বোথ একদিকে ছিল সাইডে। না, জি স্যার। এটা দুই দিকে যাবে, তাহলে এটা অ্যামপ্লিফাই হইলো। তারপর এটাকে আমরা কি করব, এটাকে আমরা রেকটিফায়ার করব। রেকটিফায়ার করলে কিন্তু এটা আবার আমরা হচ্ছে ডিসি তে পাবো, এরকম ডিসি পাবো। এই প্রসিডিউরের মাধ্যমে আমরা ডিসি কে সাধারণত অ্যামপ্লিফাই করে থাকি, ঠিক আছে? তাহলে যে পদ্ধতিতে আমরা ডিসি সিগন্যালকে অ্যামপ্লিফাই করি সেই প্রসিডিউরটাই হলো আমাদের চপার অ্যামপ্লিফায়ারের কাজ। চপার অ্যামপ্লিফায়ার অ্যামপ্লিফাই দা ডিসি সিগন্যাল, ঠিক আছে? এবার বুঝতে পারছো যে এটা কি জিনিস, চপার অ্যামপ্লিফায়ার কি হচ্ছে? জি স্যার। ফার্স্ট কি করবে, জি ফার্স্টে স্যার। সে সিগন্যালকে বিভিন্ন অংশে কাটবে, দেন সেটাকে সে অ্যামপ্লিফাই করবে। অ্যাম্পলিফাই করবে। তখন আমরা যে সিগন্যালের মাধ্যমে করব বা যে অ্যামপ্লিফায়ারের মাধ্যমে করব সেই অ্যামপ্লিফায়ারটাকে আমরা বলবো চপার অ্যামপ্লিফায়ার। চপার অ্যাম্পলিফায়ার। জি স্যার। তাহলে এটা আমরা কেন ইউজ করতেছি দেখো, আমাদের ফার্স্টে কি আছে, ইট ইজ ইউজ টু রিডিউস অর এলিমিনেট ডিসি অফসেট এন্ড লো ফ্রিকোয়েন্সি নয়েজ ইন অফেন। আমাদের যে অফেম আছে তার একটা লো ফ্রিকোয়েন্সি নয়েজ থাকে, কিন্তু মানে ডিসি সিগন্যালের মধ্যে একটা নয়েজ থাকে। আর আমাদের ডিসি অফসেট মানে কি, তোমরা দেখবা যে যখন তুমি একটা এক্সপেরিমেন্ট করবা তখন দেখবা যে তুমি একটা অফেমের মধ্যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করো নাই, ঠিক আছে? এখানে প্লাস আছে না মাইনাস আছে, তুমি এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করো নাই, কোনো ভোল্টেজ দাও নাই, নো ভোল্টেজ নো ভোল্টেজ, তুমি এখানে দেখবা একটা আউটপুট তুমি পাচ্ছ। ভি আউটপুটের মান হয়তো বা ধরো 1 মিলি ভোল্ট বা কিছু একটা মান পাচ্ছ, ঠিক আছে? কোনো ইনপুট না দিলেও কিন্তু অফেমের মধ্যে কিছু একটা ভোল্টেজ পাওয়া যায়। সেই ভোল্টেজটাকে আমরা বলি ডিসি অফসেট ভোল্টেজ। তোমরা কি টেস্ট করে দেখছিলা? না স্যার। এটা টেস্ট করে দেখা লাগতো তোমাদের, তাহলে বুঝতা, ঠিক আছে? যখন ল্যাব খুলবে তখন দেখতে পারবা, না হলে আমার কাছে আসো আমি দেখে দিব নি। একটা অপেম থাকবে, অপেমের মধ্যে তুমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করবা না, কিন্তু তাও তার আউটপুটের মধ্যে তুমি সামান্য পরিমাণ ভোল্টেজ পাবা। সেই ভোল্টেজটা হলো ডিসি অফসেট ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদের মেন ভোল্টেজ না, তাহলে আমরা কি করব, এটাকে রিডিউস করতে হবে। তাহলে এটা রিডিউস করার প্রসিডিউরটাই হলো আমাদের চপার অ্যামপ্লিফায়ারের কাজ। চপার অ্যামপ্লিফায়ার যদি আমরা ইউজ করি তাহলে এই ডিসি অফসেটটা থাকবে না। তাছাড়া আমাদের মেন শত্রু হচ্ছে নয়েজ, লো ফ্রিকোয়েন্সি নয়েজ, বা ডিসি অফসেটের সাথে আমাদের কিছু নয়েজ ক্রিয়েট হয়। সেই নয়েজটাকেও আমাদের এলিমিনেট করা বা রিডিউস করার কাজটাই হলো আমাদের ডিসি চপারের কাজ। আশা করি বুঝতে পারছো যে ডিসি চপার কি এবং ডিসি চপারের কাজটা কি। জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা কি শুধু মানে ডিসির মানে চপিং আমি যদি চাই, মানে ধরেন মনে করেন চাইলাম এসির ক্ষেত্রেও করব, বুঝছেন? হ্যাঁ, তুমি দেখো সেক্ষেত্রে কি হবে? এসির ক্ষেত্রে করলে তোমার করাতে যাবে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার জন্য কষ্টকর হবে, তোমার জন্য মানে বৃথাশ্রম বলে না, পণ্ডশ্রম যেটা বলে, তো পণ্ডশ্রম হবে। কারণ তুমি কিন্তু আচ্ছা। এসিতে তুমি ইজিলি কিন্তু, আমরা কিন্তু ডিসিটাকে কিন্তু প্রথমে এসিটাই বানাচ্ছি, কিন্তু আমরা এসি হ্যাঁ, বানিয়ে এসি কিন্তু থেকে তো তাকে, আমরা ডিরেক্ট আমরা অ্যামপ্লিফাই করে ডিরেক্ট বার করতে পারি। লাস্ট আমি বললাম আর কি যে পসিবল নাকি তাই। হ্যাঁ পসিবল তো বললাম, মানে আমাদের দেখো আমরা যে ডিসি করতেছি না, ডিসি কিন্তু এসি বানাচ্ছি, এসি বানানোর পর তাকে কিন্তু অ্যামপ্লিফাই করতেছি। ফলে জি এসি স্যার। হচ্ছে সেটাকে আমরা রেকটিফাই করে আমরা ডিসি তে কনভার্ট করতেছি। মানে তুমি যে কাজটা করতেছো তা তোমাকে কি করতে হবে, তোমাকে আবার এসিটাকে ডিসি বানাতে হবে। ডিসি বানানোর পর আচ্ছা। ওটাকে আবার তুমি কাজ করবে, মানে এর থেকে যে কাজটা তুমি শিখবে এখন, তার সাথে তোমাকে আগে ধাপ আগে কাজ করতে হবে, করে আবার ওই জিনিসটাই পাচ্ছো। তার লাভটা কি হলো? বুঝছি স্যার, বুঝছি। তাহলে এখন দেখো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেন আমরা ডিসি ওয়ার্ক করতেছি, কেন করার কারণটা আসলে আমাদের কি? কারণ আর কি স্যার? ফার্স্টে আমরা দেখো, আমরা যখন বায়ো পটেনশিয়াল কাজ করি বা আমরা যখন হচ্ছে তোমার বায়োমেডিক্যাল কিছু ডেটা অ্যানালাইসিস করি, তখন আমাদের দুই ধরনের প্রবলেম হয়। একটা হচ্ছে বায়ো পটেনশিয়াল নয়েজ এবং হচ্ছে ড্রিফট। এই দুই ধরনের প্রবলেম আমরা দেখতে পাই। এখন তোমার কোশ্চেন হইতে পারে যে বায়ো পটেনশিয়াল নয়েজটা কি আর ড্রিফটটা কি জিনিস। বায়ো পটেনশিয়াল নয়েজটা হলো ওই ধরনের নয়েজ যখন দেখবো যে একটা ডিভাইসটা নড়াচড়া করতেছে, ঠিক আছে? আমরা ধরো ইসিজি করতেছি, ইসিজি করতেছি কিন্তু ইসিজি মেশিনটা যে জায়গায় রাখছি সেই জায়গাটা নড়াচড়া হচ্ছে, অথবা ওই টেবিলটা হচ্ছে নড়াচড়া করতেছে, তাহলে কিন্তু একটা এক ধরনের নয়েজ ক্রিয়েট হবে। সেই নয়েজটা হলো বায়ো পটেনশিয়াল নয়েজ। অথবা দেখো আমি, আমাকে ইসিজি করতেছে, আমি নিজে নড়াচড়া করতেছি,
ঠিক আছে, আমার হাতে এসিসি মেশিন লাগাইছে, আমি নিজে হাতটা নড়াচড়া করতেছি, তাহলে এখানেও কিন্তু একটা নয়েজ ক্রিয়েট হবে, সেই নয়েজটাই হলো বায়োপটেনশিয়াল নয়েজ। তাহলে বায়োপটেনশিয়াল নয়েজ হলো ওই ধরনের নয়েজ যেটা হচ্ছে মেশিন অথবা মানুষ যা পেশেন্ট আছে সেই পেশেন্টের মুভমেন্টের কারণে সৃষ্টি হয়, সেই নয়েজটাই হলো আমাদের বায়োপটেনশিয়াল নয়েজ। জিনিসটাকে বুঝতো? দেখো এখানে লেখা আছে কি, নয়েজ ইজ ডিউ টু রেকর্ডিং ডিভাইস, ঠিক আছে, আমাদের রেকর্ডিং যে ডিভাইস আছে সেই ডিভাইসের কারণে, এন্ড বাই দ্য পেশেন্ট, এবং পেশেন্টের দ্বারা, হোয়েন দে মুভ, যখন তারা মুভ করে, ঠিক আছে, যখন রেকর্ডিং ডিভাইস মুভ করবে অথবা পেশেন্ট মুভ করবে তখন হচ্ছে এই ধরনের নয়েজ আমাদের ক্রিয়েট হয়। আশা করি বুঝতে পারছো? জি স্যার। স্যার তারপরেটা দেখো ডিপ প্রবলেমটা কি হলো, ঠিক আছে, আমাদের হচ্ছে তুমি যখন মোবাইল চালাবা দেখবা যে অনেক সময় মোবাইল চালাচ্ছ, ধরো এক লাগারে মোবাইল তুমি হচ্ছে 30 মিনিট চালালা বা 40 মিনিট চালালা, দেখবো মোবাইলটা কিন্তু একটু গরম হয়ে যায়, বা মোবাইলটা তুমি চার্জে দিছো, চার্জে দেওয়া অবস্থায় তুমি মোবাইল চালাচ্ছ, তখন দেখবে যে মোবাইলটা গরম হয়ে যায়। আর মোবাইল যখন বেশি গরম হয়ে যাবে তখন কিন্তু মোবাইল ঠিক মতো কাজ করে না, মোবাইল তখন উল্টো পাল্টা কাজ করে, তখন তুমি বলো মোবাইলটা হ্যাং হয়ে গেছে, এরকম একটা কথাবার্তা বল, মোবাইলটা কাজ করতেছে, প্রেস করতেছে একটা, সে কাজ করতেছে অন্যটা, তাহলে মোবাইলটা কিন্তু অন্যরকম কাজ করবে, ঠিক আছে। এটাকে বলা হয় থার্মাল ইফেক্ট, মানে গরম হওয়ার কারণে একটা ইফেক্ট সৃষ্টি হয় মোবাইলের মধ্যে, সেই ইফেক্টটা হলো থার্মাল ইফেক্ট। ঠিক তেমনি আমরা যখন বায়োমেডিক্যাল কোনো ডেটা অ্যানালাইসিস করতে যাই, ধরো ওই ইসিজি মেশিনটা আমাদের চালু করার কথা ছিল কখন, ধরো 8টার দিকে চালু করার কথা ছিল, সে সারা রাত ওই ইসিজি মেশিনটা চালু করে রাখছে, ফলে ওই সারা রাত অ্যাক্টিভ থাকার কারণে ওই মেশিনটা কিন্তু গরম হয়ে আছে, ওই গরম হয়ে থাকার কারণে কিন্তু তার বেজ লাইন যেটা ছিল সেই বেজ লাইনটা শিফট হয়ে যায়, এই বেজ লাইন শিফট হওয়ার কারণে কিন্তু তার কিন্তু যে ডেটা পাওয়ার কথা ছিল সেই ডেটা আমরা পাবো না। এখন তুমি বলতে পারো স্যার ডেড লাইনটা শিফট মানে কি? বেজ লাইন শিফট মানে দেখো এটা আমাদের একটা সিগন্যাল, এই সিগন্যালের বেজ লাইন হচ্ছে আমাদের 0, ধরো আমরা একটা এসি সিগন্যাল নিচ্ছি এরকম, এই এসি সিগন্যালের বেজ লাইন আমার হচ্ছে 0। এখন এই থার্মাল ইফেক্টের কারণে মোবাইল, এই ধরো ডিভাইসটা গরম হওয়ার কারণে এই বেজ লাইনটা 0 থেকে চেঞ্জ হয়ে এখন হইলো হচ্ছে 1 হয়ে গেল, ধরো এই জায়গাতে আমাদের বেজ লাইনটা শিফট হয়ে গেছে, আগে ছিল 0, এখন এই বেজ লাইনটা শিফট হয়ে এখন আমাদের এই 1 এ কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তা তুমি এখন দেখো যখন তোমার টাইম টি সমান সমান 0, তখন তোমার ভোল্টেজের মান কত? ভোল্টেজের মান 1 না, যেখানে তোমার 0 পাওয়ার কথা ছিল, কিন্তু তোমার ডিভাইসটা পাচ্ছে কি, তোমার ডিভাইসটা পাচ্ছে এখন 1 পাচ্ছে, এই 1 পাওয়ার কারণে কিন্তু তোমার ডিভাইসটা কিন্তু আর ঠিকমতো কাজ করবে না, কারণ সে সাডেন একটা ভোল্টেজ পাবে। 0তে আমার 0 পাওয়ার কথা ছিল, 0 ভোল্টেজ পাওয়ার কথা ছিল, কিন্তু 0তে সে 1 পাচ্ছে, তখন সে আর ঠিকমতো কাজ করতে বুঝতে পারবে না যে আমার তো 0 পাওয়ার কথা ছিল কিন্তু আমি 1 পাচ্ছি কেন, তখন সে কাজটা বন্ধ করে দিবে বা উল্টোপাল্টা কাজ করবে। এটাই হলো তোমার হচ্ছে থার্মাল ইফেক্ট। এই ডিপ প্রবলেমটা হয় থার্মাল ইফেক্টের কারণে, ডিপ প্রবলেমের কারণে আমাদের বেজ লাইনটা শিফট হয়ে যায়, এক বেজ লাইন থেকে আমাদের অন্য বেজ লাইনে তুমি শিফট করো, এটাই তোমার হচ্ছে মেইন প্রবলেম। দেখো তোমার যদি বেজ লাইন আসলে শিফট হয় তোমার আসলে কি কি প্রবলেম হয় দেখো, a DC amplifier has a shift or sudden peak in output when input is 0, দেখলে না, যখন আমাদের ইনপুট 0 ছিল তখন আমাদের আউটপুট কত ছিল, তখন আমরা আউটপুট পাচ্ছি 1, কি কারণে? 1 জি স্যার। আমাদের বেজ লাইন শিফট হওয়ার কারণে কিন্তু আমরা একটা পিক পাচ্ছি, যখন ইনপুট 0 হয় তখন আমরা কিন্তু একটা পিক পাচ্ছি 1 পাচ্ছি, যেটা কিন্তু আমরা পাওয়ার কথা ছিল না। এই পিক পাওয়ার কারণে কিন্তু আমাদের ডিভাইসের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তাহলে এই ধরনের প্রবলেম যাতে আরাইজ না হইতে পারে সেই জন্য আমরা এই ধরনের ডিসি চপার অ্যাম্পলিফায়ার ইউজ করি, ঠিক আছে। পরীক্ষাতে কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু এগুলোই লেখা থাকবে, তোমাকে আমি বলে দিব যে আমাদের তুমি একটা ধরো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি হচ্ছে এরকম প্রবলেম ফেস করতেছো, তোমার তোমার হচ্ছে বায়োপটেনশিয়াল নয়েজ একটা ক্রিয়েট হচ্ছে এবং ডিপ একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তুমি কি ধরনের ডিভাইস ইউজ করবে এই প্রবলেমগুলো সলভ করার জন্য, তখন তুমি কি বলবা? চপার অ্যাম্পলিফায়ার। তো তুমি বলবা যে আমি চপার অ্যাম্পলিফায়ার ইউজ করবো, তার মধ্যেই তো বলবো যে কিভাবে তুমি চপার অ্যাম্পলিফায়ারটা ইউজ করবা, হাউ ক্যান ইউ সলভ দিস প্রবলেম বাই ইউজিং চপার অ্যাম্পলিফায়ার, তখন তুমি কি করবা? তখন তুমি এর পরবর্তী স্লাইডে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে, এই ব্লক ডায়াগ্রামটা তুমি বর্ণনা করে দিবা, 5 লাইন লিখতে হবে ব্লক ডায়াগ্রামের সাথে, 5 লাইন লিখলে তোমার কাজ শেষ। তাহলে এখন ফার্স্টে আমরা একটু দেখি এটা কিভাবে কাজ করতেছে, এটা কাজ করে তো বুঝতে পারবো। দেখো এটা ফার্স্ট টাইম তুই কি বর্ণনা করতে পারবা? একটু পারবো মনে হয় স্যার। হ্যাঁ তাহলে তো ভালোই হলো, তো তোমার তো কাজ শেষ হয়ে গেল, তাহলে একটু আগে আমি দেখে দিই তোমার, তারপর তোমার বর্ণনা করো, সমস্যা নাই। আর আমি লিখে রাখছি এখানে, সমস্যা নাই, যেগুলো বলতেছি না সেগুলো লিখে রাখছি যে কয়টা লিখতে হবে, ফলে এটাও কারো প্রবলেম হবে না আমার মনে হয়। ধরো এটা হচ্ছে দেখো ডিসি ইনপুট সিগন্যাল, ঠিক আছে, এটা দেখতে তোমার ধরো যে 1 ভোল্ট হইতে পারে, সে 1 ভোল্ট ধরলাম, আর অ্যাম্পলিফাইড ডিসি সিগন্যাল এটা হতে পারে তোমার 10 ভোল্ট হইতে পারে,
মানে তোমার এটা অ্যামপ্লিফাই করছে, ঠিক আছে, দেখতে কিন্তু সেম মনে হচ্ছে কিন্তু এটা অ্যামপ্লিফাই হইছে। তো ফার্স্টে আমরা একটু আসি যে ডিমোডুলেটর বা রেকটিফায়ারের কাজ কি বলতো? রেকটিফায়ারের কাজ তুমি কি পড়ছিলা? রেকটিফায়ারের কাজ কি বলো? রেক্টিফায়ার আছে স্যার। স্যার এখানে যে আমরা এসি এটা পেলাম, মানে চপার করে এসি অ্যাম্পলিফায়ারটা পেলাম, এটাকে আবার ডিসি সিগন্যালে কনভার্ট করবে এটা? হ্যাঁ, তোমাকে এর দেখে বলতে বলে নাই, তুমি হচ্ছে ইলেকট্রনিক্সে পড়ছিলা রেকটিফায়ার ডিভাইস ডায়োড কি রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন তুমি কি করছিলা? ওখানে তো এটাই পড়ছিলাম স্যার, আপনার এসি হ্যাঁ, কারেন্টকে আপনার ডিসি কারেন্টে ভেরি ডিসি, গুড। জি স্যার। এসি কারেন্ট না, এসিটাকে ডিসি তে কনভার্ট করা, এসি সরি স্যার, এসি সিগন্যালকে কে ডিসি ডিসি তে তে কনভার্ট কনভার্ট করে। করা, ভোল্টেজকেও কনভার্ট করতে পারবা, কারেন্টকে হ্যাঁ, কনভার্ট কারেন্ট করতে কারেন্ট পারবা, কেউ, জি স্যার। ঠিক আছে না? তাহলে আমাদের রেকটিফায়ার বা ডিমোডুলেটরের কাজ হলো এসিটাকে ডিসি তে কনভার্ট করা, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু বাকি সব কামগুলো আমরা মোটামুটি জানা আছে, তাহলে আমরা এখন বর্ণনা করতে পারবো। তোমরা হয়তোবা ডিমোডুলেটর দেখে ভয় পেয়ে যাবা। ডিমোডুলেটর মানেই হলো তোমার হচ্ছে আগের অবস্থা, ঠিক আছে? তোমার ছিল ডিসি, ছিল সেই ডিসি তে কনভার্ট করার প্রক্রিয়া। ওই প্রক্রিয়াতে আমরা হচ্ছে একটা রেকটিফায়ার ইউজ করি, ওই রেকটিফায়ারের সাথে আমরা হচ্ছে এই ডিসি তে কনভার্ট করি। ফার্স্টে দেখো আমরা একটু বর্ণনা করি। ফার্স্টে দেখো আমাদের ডিসি ইনপুট সিগন্যাল আছে, ডিসি ইনপুট সিগন্যালকে আমরা কি করতে হবে? চপ করতে হবে। চপ করার জন্য আমরা কি ইউজ করব? চপার ইউজ করব না? চপারের কাজ জি হলো স্যার। একটা সিগন্যালকে বিভিন্ন অংশে কাটা, এই কাটা। জন্য আমরা চপার ইউজ করছি। তাহলে এখন দেখো এখানে যে আমাদের ডিসি ইনপুট সিগন্যাল ছিল এর ফ্রিকোয়েন্সি কত ছিল? ফ্রিকোয়েন্সি জিরো না? কারণ ডিসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি জিরো হয়। আর এখানে আমাদের যে সিগন্যালটা পাচ্ছি এটা কিন্তু আমাদের পালস ডিসি বা এসি সিগন্যাল, ঠিক আছে? কারণ এর একটা ফ্রিকোয়েন্সি আছে, দেখো এখানে একটা টাইম পিরিয়ড, এই পর্যন্ত সময়টাকে আমরা টাইম পিরিয়ড বলি। তারপর আমাদের এখান থেকে আবার এই পর্যন্ত সময়টাকে বলে আমরা একটা টাইম পিরিয়ড। তাহলে আমরা বুঝতে পারতেছি ফ্রিকোয়েন্সি সমান সমান কি 1/t। তাহলে এখানে অবশ্যই একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সির মান হবে এফ। তাহলে এর ফ্রিকোয়েন্সি জিরো মানে লো ফ্রিকোয়েন্সি, আর এর ফ্রিকোয়েন্সি আছে মানে এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের চপার অ্যাম্পলিফায়ার চপারের আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এসি সিগন্যাল অথবা হাই ফ্রিকোয়েন্সি পালস ডিসি, ঠিক আছে? জি তাহলে স্যার। এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে যখন আমরা এসি অ্যাম্পলিফায়ারে পাঠাবো তখন সেটা কি হবে? তখন সেটা অ্যাম্পলিফাইড এসি সিগন্যালে কনভার্ট হবে। আমরা তো অ্যাম্পলিফায়ার হিসেবে বুঝছি যে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে কিন্তু বিজেটি ইউজ করি, মসফেট ইউজ করি বা আমরা ওপেন। অপএম ইউজ করি। তাহলে সেই কাজগুলো আমরা এখানে করব, করার পর তাকে আমরা অ্যাম্পলিফাইড এসি সিগন্যালে কনভার্ট করব। তাহলে অ্যাম্পলিফাইড এসি সিগন্যালে কনভার্ট করার পর আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এটাকে রেকটিফাই আবার করা। ডিসি তে কনভার্ট করা। এই জি জন্য স্যার। আমরা রেকটিফাই ইউজ করছি। তাহলে এই যে ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এই ব্লক ডায়াগ্রাম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ স্যার। না স্যার। তাহলে পরীক্ষাতে আমি একটু বলে নেই তোমাদের কোশ্চেন থাকবে কিরকম। ধরো তুমি একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি যখন বায়ো পটেনশিয়াল ডাটা অ্যানালিসিস করতে গেছিলা, সেই ডেটা অ্যানালিসিস করার সময় তুমি দুই ধরনের প্রবলেম পাইছো, একটা হচ্ছে নয়েজ, একটা হচ্ছে ড্রিফট প্রবলেম। এই নয়েজটা তোমার সাধারণত যখন পেশেন্ট এবং ডিভাইস থাকে সেই ডিভাইসটা মুভমেন্টের কারণে তৈরি হয়। আর এই যে তোমার হচ্ছে ড্রিফট প্রবলেমটা দেখতেছো সেটা থার্মাল ইফেক্টের কারণে তৈরি হয়। এখন তুমি এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছ, which device you use for solving this problem, and how can you solve this problem by using this device? তখন তোমাকে বলতে হবে যে I can solve this problem by using chopper amplifier. uh, the chopper amplifier works as follow below। তারপর তুমি প্রসেসটা লিখলা, লেখার পর তুমি এখানে যে বর্ণনা দেওয়া আছে, যে কাজগুলো তুমি বর্ণনা করলা সেগুলো এখানে লেখা আছে, এভাবে লিখতে পারলে তোমার হচ্ছে পুরো মার্কস 4/4 পাবা। ফার্স্টে কি লিখছিলাম? দ্য ফার্স্ট ব্লক চপার accept the DC input signal and convert them to an AC signal, ঠিক আছে না? ডিসি পালস মানে কিন্তু এসি সিগন্যাল। তারপর কি লিখলাম আমরা? দ্য এসি অ্যাম্পলিফায়ার ব্লক অ্যাম্পলিফাই দ্য চপ এসি সিগন্যাল। তাহলে চপ যে এসি সিগন্যাল পাইছিলাম বা ডিসি পালস পাইছিলাম সেটাকে আমাদের এসি অ্যাম্পলিফায়ার ব্লকটা অ্যাম্পলিফাই করবে। দেখো এই চপার কনভার্ট ডিসি ও লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, আমরা বলছিলাম না চপারটা কি করতেছে? ডিসি সিগন্যাল কে করতেছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো মানে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে হাই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট কনভার্ট করতেছে। করতেছে, জি স্যার। আর এসি অ্যাম্পলিফাইড দিস মডুলেটেড হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ওই যে তুমি ডিসি পালস পাইছো তার তো ফ্রিকোয়েন্সি হাই, সে হাই সিগন্যালকে আমাদের এসি অ্যাম্পলিফাইটা অ্যাম্পলিফাই করতেছে। দেন এই অ্যাম্পলিফাই সিগন্যালটা আমরা মডুলেটরে পাঠাবো এন্ড ফিল্টার করার মাধ্যমে লো ফ্রিকোয়েন্সি এবং ডিসি সিগন্যালে কনভার্ট হয়ে যাবে সে। এটাই হলো আমাদের মেইন প্রিন্সিপাল। এভাবে সাধারণত একটা ডিসি অ্যাম্পলিফায়ারটা কাজ করতেছে। এখন তোমার কথা হইতে পারে স্যার চপারের যে কাজ হচ্ছে, আমরা যে ডিসিটা যে ইউজ করতেছিলাম
এই ডিসি থেকে আমরা কিভাবে পালস পাচ্ছি, এটার কোনো সার্কিট ডায়াগ্রাম আছে কিনা, যে সার্কিট ডায়াগ্রাম ইউজ করে আমরা এরকম একটা পালস পাইতে পারি। এখন তোমাকে আমি ওই জিনিসটা দেখাবো যে তুমি কিভাবে এই ডিসি সিগন্যাল থেকে তুমি কিভাবে পালসটা পাবা। পরীক্ষাতে যদি আসে তোমাকে কিন্তু এই ছবি লেখা দরকার নাই, ঠিক আছে? যে তোমাকে এখন দেখাবো সেই জিনিসটা তোমাকে কিন্তু বর্ণনা করা দরকার নাই, তুমি জাস্ট শুধুমাত্র এই চপারের কাজটা তুমি বর্ণনা করবা, এই প্রসেসটা তুমি শুধু বর্ণনা করবা পরীক্ষার জন্য। আর চপারের যে কাজটা আছে, এই যে ডিসি ইনপুট সিগন্যাল থেকে তুমি যে পালস ডিসি পাচ্ছ, এটা কিভাবে পাচ্ছ আমি তোমাকে জাস্ট দেখাবো। আর যদি না দেখা দিতাম তা তুমি মনে করতে যে এটা মুখস্থ মনে হয়, এভাবেই হয়, ঠিক আছে? এখন তোমাকে দেখাবো, তা তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কি প্রসেসটার মাধ্যমে এরকম পালস সিগন্যাল পাইতে পারো। কারণ তোমাদের কিন্তু যখন ডিজিটাল কমিউনিকেশন থাকবে তখন তুমি দেখবা যে তোমাদের এরকম পালস তৈরি করতে হবে, তখন তুমি আর বুঝতে পারতেছো না যে পালস তুমি কিভাবে তৈরি করবা। তোমার যদি এই নলেজটা থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এই প্রসেসটা অবলম্বন করেই সাধারণত আমরা পালস তৈরি করতে পারি। তাহলে এটা বোঝানোর পূর্বে তোমাকে কিছু জিনিস আগে বুঝতে হবে। শর্ট সার্কিট আর ওপেন সার্কিট সম্পর্কে তোমাকে কিছু বুঝতে হবে, তাহলে তুমি হচ্ছে ওটার অপারেটিং প্রিন্সিপাল বুঝতে পারবা। ধরো আমরা হচ্ছে কি ইউজ করব, একটা সুইচ ইউজ করব। এই সুইচটা দেখতে কিন্তু আমাদের বিজেটির মতোই হয়। ধরো এরকম একটা সুইচ আছে, এই সুইচের কিন্তু একটা গেট থাকে, যেমন আমরা বলতাম না, ধরো এটা হচ্ছে কালেক্টর, এটা ইমিটার, আর বিজিটির ক্ষেত্রে এটা তো বেস বি লিখতাম, কিন্তু আমরা এখানে বেস লিখবো না, এখানে আমরা লিখবো গেট। তাহলে কালেক্টর, ইমিটার, গেট, ঠিক আছে? তাহলে এটা এটা হচ্ছে একটা আইজিবিটি। তাহলে এর একটা কাজ আছে, যেটা কিভাবে কাজ করে আমরা এখন দেখতে হবে যে কিভাবে কাজ করে। তাহলে এটা বোঝার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমরা এখন দেখবো যে এটাকে অ্যাক্টিভ করার প্রসিডিউরটা কি। সুইচটাকে তো অন করতে হবে, অন করলে কি হয়, অফ করলে কি হয় আমরা দেখছি, কিন্তু এটাকে আমরা কিভাবে অপারেট করব। যখন হয় জি ইকুয়াল টু 1, ঠিক আছে? যখন গেটে তুমি 1 ভোল্টেজ দিবা তখন সুইচ কি হবে, দ্য সুইচ ইজ অ্যাক্টিভ হবে, দ্য সুইচ ইজ অ্যাক্টিভ। দেখো তো সুইচ যখন অ্যাক্টিভ হয়, এই সুইচ যখন অ্যাক্টিভ হয় তখন যখন তুমি যদি এখানে একটা ভোল্ট মিটার ধরো, তাহলে কত ভোল্টেজ পাবো বলো তো, মনে আছে কারো? জি সুইচ স্যার। অ্যাক্টিভ, দেখো তোমার হচ্ছে জিএ তুমি যখন 1 ভোল্টেজ দিলা তখন সুইচটা কি হইলো, সুইচটা তোমার অ্যাক্টিভ হইলো, মানে কাজ করতেছে। এখন এখন তুমি কালেক্টর এবং ইমিটারের মাঝখানে একটা ভোল্ট মিটার ধরছো, ভোল্ট মিটার ধরলে তুমি কত ভোল্টেজ পাবা? ওই অনেকই পাবো স্যার মনে স্যার, হয়। না, দেখো সুইচ অন হওয়া মানে কি, অন হওয়া মানে শর্ট সার্কিট না এরকম, ও আচ্ছা স্যার, জি ওই শর্ট স্যার। সার্কিট তুমি কি পাবো। পাবা এখানে? তাহলে ভি পাবা, ভি এর মান কত হবে? দেখো ভি সমান সমান কি জানি আমরা, আই আর জানি। যেহেতু শর্ট সার্কিট তাহলে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, তাহলে কারেন্ট থাকতেছে, কিন্তু এর মধ্যে কোনো আর আছে দেখো তো, এর মধ্যে কোনো রেজিস্টর আছে জিরো এরকম হবে, আছে? না জিরো স্যার। হবে স্যার। না তাহলে কি স্যার। হবে, তাহলে জিরো। আই গুণন জিরো মানে জিরো হবে, জিরো হবে বুঝতে টোটাল পারছো? শর্ট তাহলে সার্কিট। আমাদের যখন জি মানে কি, গেট যখন 1 হবে তখন সুইচটা কি হবে, সুইচটা তখন অ্যাক্টিভ হবে, এবং আমরা যদি আউটপুট ভোল্টেজ দেখতে চাই তখন আমরা কি পাবো, তখন আমরা 0 ভোল্টেজ পাবো। 0 ভোল্ট, জি স্যার। তাহলে ভি সমান সমান কত হবে, 0 ভোল্ট হবে। এখন তুমি যদি মনে করো হয় জি সমান সমান 0, হয় জি ইকুয়াল 0, দেন সুইচ ইজ কি হবে, ইনঅ্যাক্টিভ। দেন সুইচ ইজ ইনঅ্যাক্টিভ। এই সময় কি অবস্থা হবে, এই সময় সুইচটা কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভ, মানে কি ওপেন সার্কিটের মতো কাজ করবে। ওপেন দেখো সার্কিট, জি এখানে স্যার। আমাদের কোনো কাজ করবে না। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু বিজেটির উপরে একটা ভোল্টেজ দেওয়া থাকে, ভিসিসি ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো এটাই কি, পাবো স্যার এখানে। এই ভোল্টেজটাই পাবো। তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান, এখানে পাবো, এখানে 0 পাইতাম, আর এখানে পাবো কি, ধরো ভিসিসি পাবো, ভিসিসি। ঠিক আছে? তার থেকে বুঝছো, যখন গেটে ভোল্টেজ দিবা তখন 0 ভোল্টেজ পাবা, আর গেটে যখন ভোল্টেজ দিবা না, বড় থাকবে না, তখন তোমার ইনপুট ভোল্টেজ যা ছিল তুমি সেই ভোল্টেজটাই পাবা। এই প্রসিডিউরটা অবলম্বন করে সাধারণত আমরা চপার ইউজ করি, ডিভাইস তৈরি করি। দেখো এখন চপারের কাজটা কি, এখন তোমাকে সেটা দেখাবো। আমাদের একটা ইনপুট সিগন্যাল থাকে এরকম, এখানে একটা রেজিস্টর দিব, রেজিস্টর দেওয়ার পর এখানে আমরা একটা সুইচ ইউজ করব। এখানে আমরা সুইচ ইউজ করব, এখানে আমরা একটা লোড লাগবো, এখানে আমরা হচ্ছে একটা ভোল্ট মিটার ধরবো,
ঠিক আছে, এটাই হবে আমাদের চপারের আউটপুট। এটা কিন্তু আমাদের চপার লেখা আছে না, সে ব্লকের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা। এখানে আমরা একটা ইনপুট ভোল্টেজ দিলাম, সেই ইনপুট ভোল্টেজটা হবে এরকম, ধরো ডিসি সাইজের ভোল্টেজ, ধরো এরকম একটা ভোল্টেজ দিলাম, এটা আমাদের ইনপুট ভোল্টেজ। এখন আমরা এখানে আউটপুট নিব, চপারের আউটপুট নিব, দেখবো কিরকম ভোল্টেজ পাচ্ছি। তাহলে এটা বর্ণনা করার জন্য আমরা বিভিন্ন রকম সিগন্যাল ড্র করি, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা এরকম একটা ডিসি সিগন্যাল নিলাম। তারপর আমরা কি করব, এই যে গেট আছে জি, জিতে তো ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ঠিক না? তাহলে জিতে আমরা একটা ভোল্টেজ দিব, সেই ভোল্টেজটা হবে এরকম, ধরো এরকম ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম। আমরা হচ্ছে এরকম কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করলাম 4টা দিয়ে, তাহলে ভালো বুঝতে পারবো। তারপর আমরা কি করব, 4টা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। এবার আমরা হচ্ছে দেখবো হচ্ছে আউটপুটটা কিরকম হচ্ছে, সেটা আমরা এখন ক্লিয়ার করে দেখবো যে আউটপুটটা আমাদের কিরকম হচ্ছে। এটা হলো আমাদের আউটপুট, ভি আউটপুট, জি এর সিগন্যাল দিলাম, এটা আমাদের ইনপুট দিলাম, ভি ইনপুট। তাহলে এখন বলো কি কি হবে। ফার্স্টের দিকে একটু আসো, আমাদের দেখো ফার্স্টে আমরা এখন এই পোরশন নিয়ে কাজ করব। দেখো ফার্স্টে কি আছে, জি এর মান কত আছে, এখানে 1 আছে না? যদি জি এর মান 1 হয় তাহলে এটা কি হবে, এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হইলে আমরা আউটপুট প্রডিউস করতে পাবো 0 স্যার। 0 পাবো। তাহলে এখানে আমরা যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা কিন্তু 0, এই দেখো 0। তারপর দেখো এই পোরশন থেকে, ধরো এর নাম দিলাম হচ্ছে T1 থেকে T2, আমরা T1 থেকে T2 পোরশন নিচ্ছি। এই পোরশনে জি এর মান কত, 0। 0 না? 0 হইলে কি পাবো, এখানে ভি এর মান পাবো কি, ইনপুট ইনপুটের সমান। ভোল্টেজটাই। জি তাহলে স্যার। এর মান ধরো তুমি ভি ধরো, তাহলে এখানে তুমি হচ্ছে ভি সমান একটা ভোল্টেজ পাবা T1 থেকে T2, তাহলে তুমি এখানে ভি পাচ্ছ। এইভাবে চলতে থাকবে আর কি স্যার। হ্যাঁ, তারপর তুমি যদি এখন মনে করো T3, তাহলে এখানে কত পাচ্ছ, আবার এখানে আবার 1 পাচ্ছ, তাহলে 1 পেলে কত এখানে হবে, আবার 0 পাবো। 0 আবার 0 পাবা। ঠিক আছে, এইভাবে তোমার হচ্ছে চপারটা কাজ করবে। আবার এখানে 1 পাবা, মানে ভি এর সমান পাবা, আবার 0 পাবা। ঠিক আছে, তাহলে এই জি স্যার। প্রসিডিউরটা অবলম্বন করে সাধারণত তোমার হচ্ছে চপার অ্যাম্পলিফায়ারটা ডিজাইন করা হয়। এটাই হলো তোমার একটা চপার সিগন্যালের ডিজাইন। তারপর এটাকে তুমি অ্যাম্পলিফাই করবা, অ্যাম্পলিফাই করার পর রেকটিফাই করবা, করলে তোমার ওই প্রসেসটা ফুলফিল হবে। শুধুমাত্র তোমরা এই প্রসেসটা জানতা না, এই যে তোমাকে দেখালাম যে এই প্রসেসটা এইভাবে কাজ করে, যে চপারটা এইভাবে সাধারণত আমাদের কাজ করে। তাহলে পরীক্ষাতে আসার মতো যে যে জিনিসটা ছিল, যেটা কোশ্চেনে আমি দিছিলাম কিন্তু তোমাদের পড়ানো হয় নাই, সেটা তোমাদের আজকে পড়ালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আসলে প্রশ্নটা কিরকম ভাবে আসবে আর তুমি কিভাবে সলিউশন করবা। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আর কোনো সমস্যা নাই তো? তো পরীক্ষা যদি বলা হয় যে হোয়াট ইজ ডিসি চপার অ্যাম্পলিফায়ার, তখন তো বলতে পারবা যে চপার অ্যাম্পলিফায়ারটা কি। জি স্যার। পারবো স্যার। তা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। কোশ্চেন নাই স্যার। নাই স্যার, আজকের মতো গেলাম। না স্যার, কোশ্চেন নেই স্যার। কোশ্চেন নাই? আর যদি পরীক্ষা নিয়ে, যদি তোমাদের এই টোটাল সিলেবাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে পরীক্ষা সম্পর্কে, তাও বলতে পারো, কারণ আজকে পর তো তোমাদের ক্লাস নাই, ডিরেক্ট পরীক্ষা দিতে হবে তোমাদের। স্যার পরীক্ষার দিন তো জুমই কানেক্ট হবো। জুমে আমি লিংক দিয়ে রাখবো, কারণ তোমাদের প্রবলেম হতে পারে আমি জানি, কারণ অনেকে প্রবলেম ফেস করবা, তখন আমাকে যদি বলো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো ওখানে বসে থেকে। কোনো আনসার কিন্তু বলবো না, জাস্ট হেল্প করবো, তোমাদের প্রসিডিউরটা বলে দিব যে এটা তোমার এই প্রবলেম হচ্ছে, তুমি এই কাজটা করো, তখন তুমি কাজ করতে পারবা। জি স্যার, থাকলে স্যার ভালো হবে স্যার। অনেকে তো স্যার গ্রামে স্যার অনেক সময় সাবমিটে স্যার সমস্যা হতে পারে আপলোডে। হ্যাঁ, না আমি ওই কাজটাই করবো, তোমাদের জুমে লিংক থাকবে, জুমে কিন্তু থাকা ম্যান্ডেটরি না তোমাদের জন্য, তোমরা যদি প্রবলেম ফেস করো তখন জুমে তুমি জয়েন থাকতে পারো, আর প্রবলেম ফেস না করে দরকার নাই। জি তোমরা স্যার, তো একটা, তোমরা তো একটা পরীক্ষা দিছিলা, ঠিক আছে না, ক্লাস টেস্ট, ওরকম ভাবে জুমে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা হচ্ছে জয়েন করো, করে তোমাদের প্রবলেম গুলো জানাতে পারো যে স্যার আমাদের এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কি করবো স্যার, তখন আমি তোমাকে হেল্প করতে পারতাম যে তোমরা এই টাইম কাজটা কতক্ষণ করো। থাকবে? টাইম থাকবে তোমাদের 1 1 ঘন্টা টাইম ঘন্টা 1 থাকবে, ঠিক ঘন্টা। আছে? আমি তোমাকে বলি কিছু নিয়মগুলো তোমাদের একটু বলে দেই, তাতে তোমরা ভালো মতো বুঝতে পারবা। এটা কিন্তু অন্য স্যারের ক্ষেত্রে না, আবার এই স্যারের কথা আবার আমার কথা বা অন্য স্যারকে বলবা না, তার সমস্যা কিন্তু, তা ধরো আমার সম্পর্কে তার একটা খারাপ ধারণা সৃষ্টি হবে, ঠিক আছে? এগুলো বলা যাবে না। তুমি তোমাদের কথাও যে এরকম যে তোমাদের ফার্স্ট পরীক্ষা, যেহেতু তোমাদের 1 ঘন্টা টাইম অফিস থেকে বলে দিছে, আমি তোমাকে 1 ঘন্টা টাইম দিব, দেওয়ার পর যদি তোমাদের কোনো প্রবলেম তোমরা ফেস করো তখন তোমাদের কিছু টাইম আমি দিতে পারি। যদি প্রবলেম ফেস করো, হয়তো বা নেটের কোনো প্রবলেম থাকতেই পারে, হয়তো বা ধর মাঝখানে কারেন্ট তোমাদের চলে গেছে, এরকম কিছু প্রবলেম হয়েছে,
ঠিক আছে। আনসার্টেন যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিছু সময় পাবা, আমি তোমাদের কিছু সময় দিব, ঠিক আছে। এতে নিয়ে থ্যাংক ইউ কারো স্যার। মাথা ব্যথা কিছু নাই। 2 নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে কোশ্চেনটা আমি এমন ভাবে ক্রিয়েট করে রাখবো যাতে তোমরা প্রবলেম ফেস করতে না পারো, ঠিক আছে। তোমাদের যে বললা যে সাপল টাপল হয়, তোমরা বুঝতে পারো না, এরকম কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। তোমরা যে প্রবলেম যে কাজগুলো করতেছো সেভাবে কোশ্চেন থাকবে, কোনো প্রবলেম নাই। আর অ্যাসাইনমেন্ট যখন তোমরা চাবা, তোমরা যদি বলো স্যার আমার অ্যাসাইনমেন্ট আজকেই দিন, ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাকে দিলে তোমরা কালকের মধ্যে জমা দিতে হবে। একদিন টাইম থাকে তোমাদের, একদিনের মধ্যে তুমি টাইম জমা দিতে হবে। এই জন্য তোমরা যেদিন অ্যাসাইনমেন্ট নিবা আমাকে শুধু বলবা, আমি সেদিন তোমাকে অ্যাসাইনমেন্টটা আপলোড করে দেবো। স্যার ওই যে 25 তারিখে বলুন না স্যার, ওইটাই ভালো হবে। হ্যাঁ তুমি ওই তো, সে তো ইকবাল বললো, ইকবাল আমাকে ফোন দিলে আমি তোমাকে ওই আপলোড করে দেবো, এবং ওখান থেকে 24 ঘন্টা আমি লিখে রাখবো। 24 ঘন্টার পর যদি লেট সাবমিশন হয় তখন পরীক্ষা কিন্তু হবে হচ্ছে তোমার 10 মার্কের পরীক্ষা, তখন তোমার খাতা কাটবো 5 মার্কের মধ্যে লেট সাবমিশন হলেই। তুমি 1 মিনিট লেট করলেও তোমার 5 মার্কের মধ্যে খাতা কাটবো। আর লেট যদি সাবমিশন না হয় তাহলে কোনো সমস্যা নেই, জি স্যার। ঠিক আছে। এই জন্য এটাই হলো আমার কথা, যে তোমার লেট সাবমিশন করলে নাম্বার কমে যাবে, আর না করলে কমবে না, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? না স্যার নেই স্যার। আপাতত নাই। ঠিক আছে, তাহলে আপাতত নাই, আমারও তো কোনো কোশ্চেন নাই। আমারও মোটামুটি মিড টার্মের মতো পড়াশোনা হয়েছে, তোমরা ভালো বুঝতে পারছো যে তোমরা কিরকম ফিডব্যাক পাইলা এই কোর্সটা নিয়ে। জি আশা করি স্যার। তোমাদের কোশ্চেনটা ভালোই হবে, সমস্যা হবে না। তোমাদের ক্লাসে যা পড়াইছি সেগুলো ভালো করে পড়বা। আর কোশ্চেন গুলো স্লাইডে যে কোশ্চেন গুলো দেওয়া আছে, ঠিক আছে, স্লাইডে যে প্রশ্নগুলো পড়াইছি, যে ম্যাথ গুলো তোমাদের পড়াইছি, ব্রেকআউট রুমে যে ম্যাথ গুলো পড়াইছি সেগুলো ভালো করে দেখবা, তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর কোশ্চেনটা খুব সোজাই হয়েছে, কঠিন করি নাই। ওকে আশা করি স্যার। খুব মজা পাবা, ঠিক আছে। ভালো থাকো, সব ভালো থাকো, খোদা হাফেজ। জি স্যার, আপনার পরীক্ষাকে 5 দিন বন্ধ স্যার। তাহলে তো সে মজা পাবা। জি স্যার। ঠিক আছে, সব ভালো থাকো, হ্যাঁ, খোদা হাফেজ। ওকে স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।